ভিডিও পর্বে আমরা আলোচনা করব রুই মাছের আইসের গঠন এবং রুই মাছের হৃৎপিণ্ডের গঠন। তো প্রথমেই আইসের গঠন আমরা পড়ব, যদিও দুইটা টপিক সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, তো আমরা একটা একটা করে শেষ করব। তো প্রথমে আমরা আইসের গঠন করব। তো রুই মাছের আইসের গঠন আমরা প্রথমে আলোচনা করব। তো রুই মাছ একটি কার্প জাতীয় মাছ, আমরা জানি, যা প্রথম ক্লাসে আমরা অবশ্যই আলোচনা করেছি। কার্প কি এবং হচ্ছে মেজর কার্প কি, দুটাই আমরা আলোচনা করেছিলাম। তো আজকে সেই মেজর কার্প রুই, সেই রুইয়ের আইস সম্পর্কে আমরা আজকে শিখব। তো রুই মাছ এর আইস হচ্ছে সাইক্লয়েড ধরনের এবং রুই মাছের সারা দেহ জুড়ে এবং আইস এবং লেজে সাইক্লয়েড ধরনের আইস দ্বারা আবৃত থাকে এবং এর উপরে পিচ্ছিল জাতীয় যে রস থাকে, যেটাকে আমরা জানি হচ্ছে মিউকাস বলা হয়। এবং এই আইসে হচ্ছে কিছুটা গোল এবং হচ্ছে রূপালি চকচকে থাকে আইস, এবং এই আইসের কেন্দ্রে যে অংশটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ফোকাস, এবং এটা কিছুটা লালচে রঙের থাকে। আর প্রজনন ঋতুতে এই লালচে রংটা আরো গাঢ় লাল দেখায়। আর প্রান্তের অংশ হচ্ছে কিছুটা কালো থাকে, তবে এই প্রান্তের কালো অংশ যখন হচ্ছে যে জলজ পরিবেশটা উদ্ভিদ সমৃদ্ধ থাকে সেখানে এই কালচে রংটা কিছুটা সবুজ হয়, তখন আইসটা দেখতে কিছুটা লালচে সবুজ রঙের দেখা যায় আর কি। তো এই আইসে কি কি থাকছে আমরা দেখছি যে আইসে দেখো উঁচু এবং নিচু কতগুলো বৃদ্ধি রেখা দেখা যাচ্ছে। তো এগুলো কিভাবে হয় আসলে সেটা জানবো। তো আইসে যেহেতু সাইক্লয়েড আইস এবং এই আইসে যে বৃত্তাকার কেন্দ্র রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে ফোকাস, এবং এই বৃত্তাকার কেন্দ্রের চারিদিকে অস্থি উপাদান সমূহ জমা হয়ে এরকম উঁচু এবং নিচু আল সৃষ্টি করে। এই উঁচু যে আলগুলো দেখছে, যে রেখাগুলোকেই আমরা উঁচু আল বুঝিয়েছি, এই উঁচু আলগুলোকে বলা হয় হচ্ছে সার্কুলি বহু বচনে, আর এক বচনে বলা হয় হচ্ছে সার্কুলাস। আর এই যে যে ওরা রুই মাছের যে আইসটা, আইসের এই যে সামনের অংশ, এটা হচ্ছে আইসের সামনের অংশ, এটা হচ্ছে পশ্চাৎ অংশ। এই যে সম্মুখ অংশের এই জায়গার বৃদ্ধি রেখাটা কিছুটা দেখো অস্পষ্ট দেখা যাচ্ছে, কারণ এই যে সম্মুখ অংশের এই অংশটুকু যতটুকু আইসের বৃদ্ধি রেখাগুলো অস্পষ্ট দেখা যাচ্ছে, এই অংশটা মূলত আইসের যে ডার্মিস পকেট আছে সেই পকেটে প্রথিত থাকে, অর্থাৎ পকেটের ভিতরে ঢুকানো থাকে। অর্থাৎ সোজা কথা, রুই মাছের যে ত্বক আছে, ত্বকের যে পকেট থাকে যার ভিতরে আইস ঢুকানো থাকে, সেই পকেটের ভেতরে রুই মাছের আইসের এই সম্মুখ অংশ ঢুকানো থাকে এবং এখানকার সার্কুলি বা বৃদ্ধি রেখাগুলো অস্পষ্ট থাকে। পক্ষান্তরে পশ্চাৎ অঙ্গের অংশ যে বৃদ্ধি রেখা, সেই বৃদ্ধি রেখাগুলো স্পষ্ট থাকে এবং এর যে পশ্চাৎ যে অংশটা আইসের, সেই পশ্চাৎ অংশটা ডেন্টিন নির্মিত থাকে, আর এই সম্মুখ অংশটা হচ্ছে তন্তুময় যোজক টিস্যু নির্মিত থাকে। আর এই আইসের সার্কুলি দেখে আমরা সহজেই মাছের যে বয়স বা বৃদ্ধি রেখা, এই বৃদ্ধি রেখাটা দেখে সহজেই বয়স নির্ণয় করা যায়। এবং বৃদ্ধি রেখা কোন কোন ঋতুতে সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে বসন্ত এবং গ্রীষ্মকালে বৃদ্ধি রেখাটা সবচেয়ে বেশি হয়। এবং এই আইসের যে আইসগুলো, রুই মাছের আইসগুলো একটা আর একটার সাথে কোনাকুনি বা লম্বালম্বিভাবে সংযুক্ত থাকে, যেটা আমরা সহজেই বাস্তবেও দেখেছি যে আইসগুলো পরস্পরের সাথে কোনাকুনি বা আড়াআড়িভাবে ঢেকে থাকে, হ্যাঁ, একটা আর একটার সাথে লেগে যায়। মূলত এতটুকুই আইসের গঠন দিলে আমাদের হবে, কোনো সমস্যা নাই। তো আইস সম্পর্কে আমি আর একবার বলছি, আইসটা হচ্ছে সাইক্লয়েড আইস এবং গোল রূপালি চকচকে থাকে। আইসের কেন্দ্র হচ্ছে লাল রঙের থাকে এবং প্রজনন ঋতু অর্থাৎ যখন বর্ষাকালে এই লাল রং আরো লাল হয় এবং হচ্ছে অস্থি উপাদান জমা হয়ে উঁচু যে আল সৃষ্টি করে, যেটাকে বলা হয় সার্কুলি। এবং সামনের অংশটা হচ্ছে আইসের পকেটের
ঢুকানো থাকে, যেটার হচ্ছে বৃদ্ধি রেখা বা সার্কুলিটা অস্পষ্ট থাকে, আর পশ্চাৎ অংশ হচ্ছে ডেন্টিন নির্মিত, যার সার্কুলি বা বৃদ্ধি রেখাটা স্পষ্ট থাকে। মোটামুটি গোছায় এই কথাগুলো জানলেই আমাদের হবে। তো আমাদের রুই মাছের আইস হলো। এবার হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডের গঠন। রুই মাছের হৃৎপিণ্ডের গঠন আমরা একটু পড়ব। হৃৎপিণ্ড হচ্ছে রক্ত প্রবাহের সবচেয়ে অন্যতম প্রধান মাধ্যম, এবং আমরা আমাদের যে হৃৎপিণ্ড সেটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং রুই মাছের হৃৎপিণ্ড, রুই মাছ যেহেতু আমাদের যে কিছুটা অনুন্নত, যদিও পার্টাটা বাট কিছুটা অনুন্নত, তাই রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠযুক্ত। তো আমরা এখন রুই মাছের হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করব, এবং এই কথাগুলো আমরা পরপর সাজিয়ে বলবো যাতে করে তোমাদের সুবিধা হয় এটা মনে রাখতে। ওকে, তো আমরা দেখি যে রুই মাছ এর হৃৎপিণ্ডের অবস্থানটা কোথায় সেটা জানি। রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে ফুলকা দুটির মাঝখানে পেরিকার্ডিয়াল গহ্বর থাকে, সেই গহ্বরে পেরিকার্ডিয়াম নামক পর্দা দ্বারা আবৃত অবস্থায় হৃৎপিণ্ড অবস্থান করে। ওকে, এবং হৃৎপিণ্ডের যে আবরণ, সেই হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় হচ্ছে পেরিকার্ডিয়াম, এবং সমগ্র হৃৎপিণ্ডকে 2টা প্রকোষ্ঠে ভাগ করা যায়। একটা হচ্ছে এই 2টো প্রকোষ্ঠ, অ্যাট্রিয়াম, আর একটা হচ্ছে ভেন্ট্রিকল এবং সাইনাস ভেনোসাস। এটা হৃৎপিণ্ডের একটা অংশ রুই মাছের, বাট এটা হচ্ছে উপপ্রকোষ্ঠ। তাহলে প্রকোষ্ঠ বলতে 2টাকে বোঝাইছে, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল। যেটা চিত্রে এটা হচ্ছে অ্যাট্রিয়াম আর এটা হচ্ছে ভেন্ট্রিকল, অর্থাৎ এই 2টো প্রকোষ্ঠ নিয়ে গঠিত। আর নিচে যেটা দেখছো এটা হচ্ছে উপপ্রকোষ্ঠ, যেটাকে বলা হয় সাইনাস ভেনোসাস। ওকে, তো প্রথমে আমরা সাইনাস ভেনোসাস সম্পর্কে জানবো। সাইনাস ভেনোসাস হচ্ছে এটি পাতলা প্রাচীর বিশিষ্ট একটা উপপ্রকোষ্ঠ। এই নিচের দিকে এটা পাতলা প্রাচীর বিশিষ্ট উপপ্রকোষ্ঠ, এবং এটি পৃষ্ঠদেশে অবস্থান করে, অর্থাৎ রুই মাছের পৃষ্ঠদেশে এই সাইনাস ভেনোসাস অবস্থান করে, এবং এটি পাতলা প্রাচীর বিশিষ্ট। ওকে, এবং এর মাধ্যমে এই সাইনাস ভেনোসাস এর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় প্রবেশ করে? অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এবং এই সাইনাস ভেনোসাস এবং হচ্ছে অ্যাট্রিয়াম, এই দুটোর মাঝখানে সাইনো অ্যাট্রিয়াল নামক একটি কপাটিকা থাকে। ওকে, তো বা এই সাইনো অ্যাট্রিয়াল নামক একটা ছিদ্র থাকে। তো সাইনাস ভেনোসাসের বর্ণনা আমরা যতটুকু বলবো সেটা হচ্ছে, একটু খেয়াল করো, এটি পাতলা প্রাচীর যুক্ত, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, এটি একটি উপপ্রকোষ্ঠ, এবং এটি সাইনো অ্যাট্রিয়াল ছিদ্র পথে, এই যে ছিদ্র, এই ছিদ্রের নাম সাইনো অ্যাট্রিয়াল ছিদ্র। এই সাইনো অ্যাট্রিয়াল ছিদ্র পথে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত থাকে। ওকে, অ্যাট্রিয়ামের সাথে যুক্ত থাকে, এবং শিরা পথে, এইখানে এই জায়গায় শিরা আছে, সেই শিরা পথে কি রক্ত? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে প্রবেশ করছে। কোথায় প্রবেশ করছে? সাইনাস ভেনোসাসে প্রবেশ করছে। নেক্সট হচ্ছে অ্যাট্রিয়াম, এটা একটা ফুল প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডের একটা প্রকোষ্ঠ। অ্যাট্রিয়ামে হচ্ছে এটি পেরিকার্ডিয়াল গহ্বরের একদম সামনের দিকে অবস্থিত অ্যাট্রিয়ামটা, এবং পাতলা প্রাচীর বিশিষ্ট এবং সবচেয়ে বড় প্রকোষ্ঠ। এটি একদিকে সাইনাস ভেনোসাস এবং অন্যদিকে ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে, এবং ভেন্ট্রিকলের সাথে কোন ছিদ্রের মাধ্যমে যুক্ত থাকে? সেটা হচ্ছে ভেন্ট্রিকলের সাথে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, এই ছিদ্রের নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র, এবং অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের সাথে ওই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে সংযুক্ত থাকে, এবং এখান থেকেও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ভেন্ট্রিকলে প্রবেশ করে। নেক্সট এবং লাস্টের যে প্রকোষ্ঠ সেটা হচ্ছে ভেন্ট্রিকল। তো ভেন্ট্রিকল হচ্ছে সবচেয়ে পুরু, মাংসল এবং পেশিবহুল একটা প্রকোষ্ঠ, এবং এই প্রকোষ্ঠ হচ্ছে একদিকে অ্যাট্রিয়াম এবং অন্যদিকে বালবাস আর্টারিওসাস। যদিও সেটা হৃৎপিণ্ডের একটা অংশ নয়, তারপরেও সেই বালবাস আর্টারিওসাসের সাথে ভেন্ট্রিকল সংযুক্ত থাকে। ওকে, তো ভেন্ট্রিকল হচ্ছে পুরু, মাংসল, মানে মাংসর পেশিবহুল একটা প্রাচীর, এবং এই প্রাচীরটি বিশিষ্ট যে অংশ হৃৎপিণ্ডের, সেটি কোথায় তার সাথে সংযুক্ত থাকে? বালবাস আর্টারিওসাস। অন্যদিকে থাকে হচ্ছে কি? অ্যাট্রিয়াম।
ওকে, তাহলে ভেন্ট্রিকলের বর্ণনা আমরা যা বইয়ের ভাষায় দিব সেটা হচ্ছে একটি সর্বশেষ প্রকোষ্ঠ এবং এটি হচ্ছে অঙ্কীয় দেশে অবস্থিত, অর্থাৎ হৃৎপিণ্ডের অঙ্কীয় দেশে এটা অবস্থান করে এবং এটি একদিকে কার সাথে যুক্ত থাকে, এটি একদিকে হচ্ছে অ্যাট্রিয়াম এবং অন্যদিকে বালবাস আর্টারিওসাসের সাথে যুক্ত থাকে এবং ওভারঅল ভেন্ট্রিকল বালবাস আর্টেরিওসাসে উন্মুক্ত হয়, অর্থাৎ বালবাস আর্টারিওসাসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। দেন এই যে অংশটা দেখছো স্ফীত, এটার নাম হচ্ছে বালবাস আর্টারিওসাস, যেটা আসলে হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, বাট এটা আলোচনা আমাদের এই জন্য করতে হবে যে এটা যেহেতু ভেন্ট্রিকলের সাথে সংযুক্ত আছে, তাই বালবাস আর্টারিওসাস সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে বালবাস আর্টারিওসাস কি? বালবাস আর্টারিওসাস হচ্ছে এই শিরাটার নাম হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা, এটার নাম হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা। একটু খেয়াল করো, এই ভেন্ট্রাল অ্যাওর্টা গোড়াটা দেখো কিছুটা স্ফীত হয়েছে, স্ফীত হয়েছে মানে ফুলে উঠেছে। হ্যাঁ, তো ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়াটা স্ফীত হয়ে যে স্ফীত একটা গোড়া তৈরি করেছে বা স্ফীত যে একটা অংশ তৈরি করেছে, সেই স্ফীত অংশকেই বলা হয় হচ্ছে বালবাস আর্টারিওসাস। তাহলে বালবাস আর্টারিওসাস হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, কিন্তু এটা যেহেতু হৃৎপিণ্ডের ভেন্ট্রিকলের সাথে সংযুক্ত থাকে তাই আমরা আলোচনা করছি বালবাস আর্টারিওসাস কি, যে ভেন্ট্রাল অ্যাওর্টা গোড়াটা স্ফীত হয়ে যে অংশ তৈরি করে সেটাই হচ্ছে বালবাস আর্টারিওসাস, যেটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা। এই যে ভেন্ট্রিকল থেকে রক্তটা বালবাস আর্টারিওসাসের মাধ্যমে ভেন্ট্রাল অ্যাওর্টায় উন্মুক্ত হয় এবং এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কপাটিকা। তো প্রত্যেকটা প্রকোষ্ঠের ছিদ্র পথেই কপাটিকা আছে এবং এই কপাটিকাগুলো আমরা জানবো। তো প্রথম যে কপাটিকা আছে সেটা হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। দেখো এখানে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা হচ্ছে, এটা সাইনাস ভেনোসাস এবং এটা হচ্ছে অ্যাট্রিয়াম। সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝখানে যে কপাটিকা আছে সেটাকে বলা হয় সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। আর এদিকে অ্যাট্রিয়াম আর এদিকে ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকা থাকে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। এবং সবশেষে দেখো ভেন্ট্রিকল এবং হচ্ছে বালবাস আর্টারিওসাসের মাঝখানে যে কপাটিকা থাকে তাকে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা বলা হয়, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। এইখানে অর্থাৎ প্রত্যেকটা প্রকোষ্ঠের ছিদ্র মুখে একটা একটা কপাটিকা থাকে। সেক্ষেত্রে এখানে কয়েকটা কপাটিকার বর্ণনা দিতে হবে, তিনটা। একটা হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, আরেকটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, আরেকটা হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। ওকে, তো একটা জ্ঞানমূলক প্রশ্ন আমাদের জানতেই হবে, সেটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট কেন বলা হয়? আমরা এতক্ষণ দেখলাম যে রুই মাছের হৃৎপিণ্ড একদিকে শুধু রক্তটাকে প্রবাহিত করে, বিপরীত দিকে আসতে গেলে এই দিক দিয়ে যে কপাটিকাগুলো আছে কপাটিকাগুলো বাধা দেয়, অর্থাৎ রুই মাছের হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ একমুখী বা এক চক্রী রক্ত পরিবহন করে এবং আমাদের রক্ত হচ্ছে দ্বিচক্রী, মানে দুই দিক থেকে আমাদের একদিক থেকে যায় আর একদিক থেকে প্রবেশ করে। বাট হৃৎপিণ্ড রুই মাছের যেটা, সেখানে শুধু একদিকে রক্তটা পরিবাহিত হয়, সেটা আমরা জানলাম। এবং এটাকে ভেনাস হার্ট কেন বলা হয়, সেটা হচ্ছে রুই মাছের মধ্য দিয়ে কেবলমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়, তাই রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট, যেটা আমাদের হৃৎপিণ্ডে অক্সিজেন সমৃদ্ধ এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ দুই ধরনের রক্ত প্রবাহিত হয়, তাই আমাদের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বলা হয় না। ওকে, তো রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বলা হয় কারণ রুই মাছের হৃৎপিণ্ড শুধু একদিকে রক্ত পরিবাহিত। ওকে, তাহলে আজকে তোমাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।